সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম বাংলাদেশ ও বিশ্ব বিষয়ের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে, এবং এই অধ্যায়ে গত দুটো ক্লাসে আমরা দুটো অধ্যায় পড়েছি। প্রথম অধ্যায়টি ছিল যে আমাদের অর্থনৈতিক কার্যক্রমগুলো কি, কোনগুলোকে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলি। পরের ক্লাসে আমরা গত ক্লাস যেটা ছিল সেখানে শিল্প সম্পর্কে পড়েছি। শিল্প খাত বলতে আমরা কোনটাকে বুঝি এবং কী কী ধরনের শিল্প খাত আছে, তাদের যে সাইজ অনুসারে আমরা এটাকে ভাগ করছিলাম। তারপরে হচ্ছে যে শিল্প খাতের অবদান কি অবদান রাখতেছে আমাদের অর্থনীতিতে। তারপর হচ্ছে যে এটার ভবিষ্যৎ কি, সম্ভাবনা কি, ভবিষ্যৎ কি মানে সম্ভাবনা কি, সেটা সম্পর্কে কথা বলেছিলাম। আজকে এই শিল্প খাতের একটা এক্সটেনশন, মানে এটার বর্ধিত একটা অংশ, আমদানি ও রপ্তানি সম্পর্কে জানবো। আমাদের আজকে বাংলাদেশের আমদানি রপ্তানি সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমেই বোঝা দরকার আমদানি জিনিসটা কি এবং রপ্তানি জিনিসটা কি। আমদানি জিনিসটা হচ্ছে যে এটা যদি বাংলাদেশ হয়, দেখো বাংলাদেশের মানচিত্রটা অনেকটা এরকম, যদি আমি খুব ভালো আঁকতে পারি না, অনেকটা এরকমই আর কি, কাইন্ড অফ। আচ্ছা, ধরো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সীমান্ত, তাই না? তো এখানে আমরা অনেক কিছু উৎপাদন করতেছি, এখানে আমরা উৎপাদন করি, উৎপাদন করি, আমাদের বিভিন্ন ফ্যাক্টরি থাকে, তাই না? এই যে এখানে এরকম ফ্যাক্টরি থাকে আর কি। ধরো এটা একটা ফ্যাক্টরি দিয়ে ধোঁয়া উঠতেছে, তাই না? তো ফ্যাক্টরি থেকে আমরা উৎপাদন করি, উৎপাদন করলাম, এইগুলোকে যখন আমরা বিক্রি করে দিব দেশের বাইরে চলে যাবে। উৎপাদন করে আমরা কিন্তু দেশেও বিক্রি করি, আবার দেশের বাইরেও বিক্রি করি। যখন আমরা কোনো কিছু দেশের বাইরে বিক্রি করি তখন এটাকে আমরা বলি রপ্তানি, এটাকে বলি রপ্তানি বা এক্সপোর্ট। এক্সপোর্ট বা রপ্তানি হচ্ছে আমরা যখন একটি দেশ তার তৈরিকৃত কোনো পণ্য বা সেবা অন্য দেশে বিক্রি করে সীমানার বাইরে, সেটাকে বলে রপ্তানি। আর যখন সে নিজের দেশে বিক্রি করে সেটা রপ্তানি হয় না। এখন আমরা তো শুধু রপ্তানি করি না, অন্য দেশ থেকে কোনো কিছু কিনে নিয়েও আসি। এই যে অন্য দেশ থেকে কোনো কিছু কিনে নিয়ে আসা, তারপর এই ফ্যাক্টরিতে দেওয়া অথবা নিজেরা ভোগ করা, এগুলোকে বলে আমদানি বা ইম্পোর্ট। আমদানি করা মানে বিদেশের বাইরে থেকে কেনা, কোনো কিছু কিনে নিয়ে আসা, সেটা হচ্ছে আমদানি। আর কোনো কিছু বাইরের দেশে বিক্রি করা, সেটা হচ্ছে রপ্তানি। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র রপ্তানি যে করি, রপ্তানি করার সময় আমরা অনেক সময় আমদানি করি। কেমন? যেমন মনে করো যে আমরা এই যে শার্ট রপ্তানি করি, তাই না? গার্মেন্টস প্রোডাক্ট, শার্ট রপ্তানি করার জন্য সুতা দরকার হয়। তা আমরা যেটা করি, আমাদের দেশে প্রচুর সুতা উৎপাদন হয় না, খুবই অল্প। তা আমরা বিদেশ থেকে সুতা আমদানি করি, মানে কিনে নিয়ে আসি বা ইম্পোর্ট করি। ওই সুতা দিয়ে আমাদের দেশে কর্মী আছে, এগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে কাপড় বানায়, কাপড় দিয়ে শার্ট বানায়, বানানোর পরে শার্টটা আবার রপ্তানি করি, তাই না? প্রথমে কাপড়কে ধরে সুতা কিনে নিয়ে এসে কাপড় বানায় রপ্তানি করলাম। তার মানে আমাদের যে এক্সপোর্ট যেটা হয় সেটা অনেকাংশে কি আগে আমদানি করা হয়, পরে আবার রপ্তানি করা হয়, তাই না? তা আমদানি রপ্তানি দুটোই গুরুত্বপূর্ণ একটা দেশের অর্থনীতির জন্য। এবং রপ্তানি করে আমরা আসলে কি পাই? রপ্তানি করে আমরা ফরেন কারেন্সি বলা হয়, বৈদেশিক মুদ্রা। যেমন আমরা যখন কারো কাছে কোনো কিছু বিক্রি করি, ও তো আমাকে টাকা দেবে না, ও আমাকে ডলার দেবে অথবা ইউরো দিবে অথবা অন্য দেশের কারেন্সি দিবে। আচ্ছা, তারপর আমি যদি, তো ভালো আমার জন্য, আমি ডলার পাইলাম অনেক, আমি 100 টাকা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলাম, 100 টাকা ডলার পাইলাম, আমার কাছে রাখলাম। এই ডলার দিয়ে তো আমাদের দেশের মানুষ ডলার নিবে না সাধারণত, হ্যাঁ, টাকা চায়। আচ্ছা, এখন আমি অন্য একটা কিছু কিনতে চাই, আমি একটা মোবাইল কিনবো বিদেশ থেকে, তো ওর কাছ থেকে মোবাইল কিনবো, ওকে আমি টাকা দিলাম, ও টাকা নিবে না, তো আমার কাছে ডলার নিবে। তাহলে আমি কি করবো? ওই যে আমার রপ্তানি করে যে ডলারটা ছিল, ওই ডলারটা দিব, মানে সরকার এটা দিবে, দেওয়ার পর এই ডলার দিয়ে 100 টাকা দিয়ে একটা মোবাইল কিনলো বা অন্য কিছু কিনলো। এই জন্য বৈদেশিক মুদ্রা এভাবে আসে, রপ্তানি করার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা আসে, এবং আমদানি করার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা আবার চলে যায়।
তো সুতরাং আমার যদি রপ্তানি বেশি হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সংরক্ষণ বেড়ে যাবে, আর যদি আমার আমদানি বেশি হয় তাহলে আমার সংকটে পড়বো, আমার টাকা থাকবে না, তো বৈদেশিক মুদ্রা ছাড়া আমদানি করতে পারবো না। সুতরাং আমদানি রপ্তানি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা এটাই বাংলাদেশের কি কি জিনিস আমদানি করে এবং কি কি জিনিস রপ্তানি করে সেটা সম্পর্কে আজকের ক্লাস। আচ্ছা, সাধারণত কোনো দেশই তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না। যে কোনো দেশই তার যা দরকার হয় সব কিছু উৎপাদন করতে পারে না। তার মানে সে কী করে, কিছু জিনিস বাইরে থেকে কিনে নিয়ে আসে, অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয় এবং অতিরিক্ত থাকলে সেটা বিদেশে বিক্রিও করা হয়, এটাকে আমরা রপ্তানি বলি। যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সাধারণত সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। যেমন আমাদের দেশে আমরা মাছ রপ্তানি করি, যেমন হচ্ছে চিংড়ি মাছ আর কি, তারপর হচ্ছে ইলিশ মাছ, আমাদের প্রচুর ইলিশ হয়, এটা তো বিশ্বে আর কোথাও হয় না। সুতরাং আমাদের প্রচুর ইলিশ আছে, যদিও আমরা খাইতে পারি না, কিন্তু আমরা এটা বিদেশে বিক্রি করতে পারি, বিক্রি করি। চিংড়ি মাছ আমাদের দেশে অনেক দাম, বিদেশে আরও দাম, আমরা এটা বিক্রি করি বিদেশে। তো এটা আমাদের দেশে এটা হয় দেখে আর কি। আবার আমরা অনেক কিছু কিনেও নিয়ে আসি, যেমন আমাদের দেশে সয়াবিন তেল, এটা আমাদের দেশে খুব বেশি হয় না, অল্প, তো আমরা বিদেশ থেকে কিনে নিয়ে আসি, পাম অয়েল কিনে নিয়ে আসি, তাই না, এই আর কি। তারপর আমাদের পেট্রোলিয়াম, গ্যাস, এগুলো আমাদের দেশে খুব হয় না পেট্রোলিয়াম, তো আমরা সব মোটামুটি অধিকাংশ পরিমাণ পেট্রোলিয়াম কিনে নিয়ে আসি, অকটেন, ডিজেল, এগুলো আর কি। আচ্ছা, তো ওরা কারা করে, যে পেট্রোলিয়াম যারা এক্সপোর্ট করে, রপ্তানি করে, ওই যে যাদের দেশে পেট্রোলিয়াম বেশি আছে, যেমন সৌদি আরব আছে, তারপর হচ্ছে কাতার, দুবাই, রাশিয়া, এরকম অনেকগুলো দেশ আছে, ওরা রপ্তানি করে, ওদের দেশের যেই জিনিসের পরিমাণ বেশি থাকে ওদের দেশে অনেক বেশি হয়। এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা, যেমন হচ্ছে বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনি দেশের উন্নয়নেও কাজে লাগানো যায়। তো আমরা যেটা করতে পারি, আমরা যে রপ্তানি করলাম, বৈদেশিক মুদ্রা পাইলাম, এটা দিয়ে আমরা কিন্তু আমদানি করতে পারি, আমদানি ব্যয় মেটাইতে পারি। বললাম যে আমরা কিছু বিক্রি করলাম, ডলার পেলাম, ওইটা দিয়ে নতুন আবার কিনতে পারি কোনো কিছু, সেটা দেশের জন্য কাজে লাগে। তেমনি দেশের উন্নয়ন কাজেও কিন্তু আমরা এটাকে লাগাইতে পারি। কীভাবে? বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে বৈদেশিক বাণিজ্য কাকে বলে? বৈদেশিক বাণিজ্য কাকে বলে? তো উত্তর হবে বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বুঝতে পেরেছো? তাহলে এটা সবাই নোট করো, এটা একটা প্রশ্ন। বৈদেশিক বাণিজ্য কাকে বলে? এটা পজ করে সবাই লিখো। যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। কোনো দেশই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না। সে মনে করে না যে আমার দেশে যা লাগে সব কিছু আমি উৎপাদন করে ফেলবো, বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটি আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই তারা করে আর কি, সেটাই করে। যে আমরা সব উৎপাদন করব না, আমরা সব উৎপাদন করার দরকার না। যেমন ধরুন আমরা হচ্ছে টিভি, ফ্রিজ, এগুলো আমরা উৎপাদনে খুব বেশি ভালো হয় না, তো আমরা এগুলো হচ্ছে সাধারণত আমরা এই আমদানি করি, যদিও এখন দেশে আমরা তৈরি করা শুরু করছি। অনেক জিনিসই হয় যেগুলো আমাদের আমদানি করতে আমাদের দেশে হয় না। এই যে মোবাইল ফোন, ল্যাপটপস, এই ডিজিটাল ডিভাইসগুলো আমরা খুব বেশি দক্ষ না, আমরা এগুলো কিনে নিয়ে আসি, ইম্পোর্ট করি। কিন্তু আমাদের অনেক জিনিসই আছে আমরা এক্সপোর্ট করি। যেমন আমাদের দেশে মানুষ আছে, আমরা এক্সপোর্ট করি, তো মানুষকে বিভিন্ন দেশে কাজ করতে পারে। আমাদের দেশে প্রচুর মানুষ মধ্যপ্রাচ্যে, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব দেশে কাজ করার ফলে ওরা যে চাকরি করে যে বেতনটা পায় সেটা আমাদেরকে আবার ফেরত পাঠায়, ওইটা আমরাকে রপ্তানি আয় হিসাবে ধরতে পারি। এর বিশেষ নাম আছে আর কি, এটা বলা হয় রেমিটেন্স, ইংলিশে বলা হয়, এটাকে বলা হয় রেমিটেন্স বা বৈদেশিক, ওরা আমাদেরকে যেটা দেয় আর কি। একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয়।
এই যে আমদানি রপ্তানির জন্য একটা পরিকল্পনা থাকে সরকারের এবং একটা নীতিও ফলো করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। তো এক দেশ আর এক দেশের সাথে বাণিজ্য করবে, যে নীতি থাকবে এবং এটার ব্যবস্থাপনা থাকবে, সব কিছুই হবে। এবং এটা কিভাবে হবে, এটা যে দেখার জন্য যে ঠিক মতো হচ্ছে কিনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা একটা আঞ্চলিক সংস্থা আছে। গুরুত্বপূর্ণ এরকম আঞ্চলিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা দুইটার নাম একটা আমরা জানি, একটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা একটা, আর দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা, এইরকম হচ্ছে কয়েকটা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য হচ্ছে। আমরা হচ্ছে ফ্রি মুক্ত বাণিজ্য বলতে আমরা এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি রপ্তানি করতে পারবো, আমাদেরকে কোনো ঝামেলায় পড়তে হবে না, অতিরিক্ত টাকা দিতে হবে না ওই দেশের সরকারকে। আচ্ছা, আর বিশ্ব বাণিজ্য সংস্থা দেখে যে এইসব বাণিজ্য যে নীতি আছে সেগুলো আসলে অনুসরণ করা হয় কিনা, এই দুইটা সংস্থা এগুলো দেখে থাকে। গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য দেখার জন্য কোন কোন সংস্থা কাজ করে, তাহলে বলতে পারো যে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, অথবা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা হচ্ছে আরেকটা উদাহরণ আর কি। ওরা যদিও দেখে না, এরাই দেখে। যে দেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি তাকে উন্নত দেশ ধরা হয়। যে দেশ আমদানি রপ্তানি বেশি, আমদানি থাকে কম আর রপ্তানি থাকে বেশি। হ্যাঁ, আমদানি যদি হয় এতটুকু আর রপ্তানি যদি হয় এতটুকু, তার মানে এটা ভালো, আর এটা এই যে এই সিচুয়েশনটাকে আমরা ভালো বলতেছি, সে উন্নত দেশ। কিন্তু উল্টা যদি হয়, তার আমদানি যদি হয় এতটুকু আর রপ্তানি যদি এতটুকু হয়, তাহলে এটা নট গুড, ভালো না, এটা ভালো না। তো আমরা কোথায় পৌঁছতে চাই? এইখানে। বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী, বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রীর মধ্যে কি কি আছে সেটা আমরা বলতেছিলাম। বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো, কি কি জিনিস আমরা আমদানি করি সেগুলোর মধ্যে হচ্ছে চাল, গম, আটা, তেল বীজ আমদানি করি, তারপর হচ্ছে সুতা, অপরিশোধিত পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, ভোজ্য তেল, খাওয়ার তেল যেমন হচ্ছে পাম অয়েল, সয়াবিন অয়েল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা, এগুলো আমরা কিন্তু আমদানি করি বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা থেকে। তার মানে তোমাদেরকে আসবে যে আমাদের আমদানি পণ্যের একটা তালিকা তৈরি করো। আমাদের আজকে কাজ আছে, তোমরা ক্লাস শেষে পজ করে এটা করবা যে আমদানি পণ্য কি কি জিনিস আমরা আমদানি করি। লিস্ট, মেক এ লিস্ট, একটা তালিকা তৈরি করো। চাল, গম, ডাল, তেল বীজ, সুতা, অপরিশোধিত পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি আমরা আমদানি করি। আচ্ছা, তারপর আরও কি করি? আর যেসব দেশ থেকে এসব জিনিসপত্র আমরা আমদানি করি সেই দেশগুলো কি? সেগুলো হচ্ছে যে চীন, তারপর হচ্ছে ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। তাহলে তোমাদের আরেকটা কাজ হচ্ছে কোন কোন দেশ থেকে আমরা আমদানি করি। আমদানির জন্য বড় বড় দেশ হচ্ছে চীন থেকে আমদানি করি, ভারত, চীন মানে চায়না থেকে, ভারত, জাপান থেকে, সিঙ্গাপুর থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, মালয়েশিয়া থেকে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এসব দেশ থেকে আমরা আমদানি করি। সরকারি ও বেসরকারি উভয় খাতে এই আমদানি বাণিজ্য চলে। সরকারও কিনে নিয়ে আসে, আবার বেসরকারি খাতও কিনে নিয়ে আসে। আচ্ছা, আমরা যে আমদানি করি এটার একটা তথ্য, অনেকগুলো ডেটা আমরা দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, সরকার প্রতি বছর একটা রিপোর্ট দেয় আর কি, সমীক্ষা করে দেখা গেছে যে 2013-14 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল প্রায়, দেখো, 40,732 মিলিয়ন মার্কিন ডলার। 40,732 মিলিয়ন মার্কিন ডলার আমরা আমদানি করছি 2013-14 অর্থ বছরে। তারপর 14-15 পরের বছর সেই যে আমাদের আমদানি ব্যয় একই, প্রায় 40,732, একটু কমছে না,
তারপর 15-16-তে আসা কি হয়েছে, এটা আবার বাড়ছে, বেড়ে 42,921 মিলিয়ন মার্কিন ডলারে হয়েছে। তারপর 16-17 অর্থ বছরে হচ্ছে 47,005 মিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যেটা অনেক বেশি, আমরা আরও 5 মিলিয়ন বাড়ছে। তারপর হচ্ছে 18-19-এ হচ্ছে যে 56,060 মিলিয়ন মার্কিন ডলার। তারপরে হচ্ছে যে তারপর 19-20 নাই, করোনা ভাইরাস ইয়া ছিল। তো 22-23 অর্থ বছরে বাংলাদেশের বিদেশ থেকে আমরা 75,062 মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানি করেছি। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করছি আমরা চীন থেকে। সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আমদানি করে, চীন থেকে আমদানি করে, কারণ চায়নার সাথে আমাদের বাণিজ্য অনেক বেশি, বিশেষ করে আমদানি বাণিজ্য। তাহলে এইটা তোমরা এরকম একটা এই কি বলে সারণী আকারে, ছক আকারে দেখতে পারো, এবার দেখলে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এটা তোমরা এখন নাও, খাতা দিয়ে লিখো যে আমদানি 2013-14 থেকে 2022-23 অর্থ বছরে আমরা কি পরিমাণ আমদানি করছি। 13-14-তে আমরা এই যে 40,000, তারপর 14-15-তেও 40,000, তারপর 15-16-তে 42,921 মিলিয়ন মার্কিন ডলার, তারপর হচ্ছে 16-17-তে 47,000 মিলিয়ন মার্কিন ডলার, তারপরে হচ্ছে 18-19 হচ্ছে 56,000 মিলিয়ন মার্কিন ডলার। এই 22-23-এ আমরা 75,000, কত বেশি দেখো আমরা আমদানি করেছি। আচ্ছা, আমদানি গেল, এখন আমরা রপ্তানিতে যাই। রপ্তানি তথ্য দেখি। এক সময় পাট ও পাট জাতীয় দ্রব্য ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়েছে। পাট ও পাটজাত দ্রব্য কোনগুলো করতাম, যেমন হচ্ছে চটের ব্যাগ, কার্পেট, এগুলো আমরা রপ্তানি করতাম, এবং এগুলো দিয়ে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অর্জন করতে পারতাম। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাট জাতীয় দ্রব্যের চাহিদা কমে যায়। এখন প্লাস্টিক চলে আসছে আর অন্যান্য জিনিস চলে আসছে আর কি। সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনোম বা জন্ম রহস্য আবিষ্কার এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। এটা চাহিদা আবার বেড়ে গেছে, সুতরাং এগুলো দরকার। আবার আমাদের যেহেতু আমাদের পাট উৎপাদনের জন্য আমাদের যে আবহাওয়া, আমাদের জলবায়ু যেহেতু এটার উপযোগী, সুতরাং আমরা প্রচুর পরিমাণে এটা উৎপাদন করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা আসলে কি কি তাহলে রপ্তানি করি, তালিকাটা হচ্ছে এরকম। পাট, কাঁচা পাট, পাট জাতীয় দ্রব্য, এগুলো ছাড়াও আমরা বাংলাদেশ যেসব পণ্য সামগ্রী আমরা বিদেশে রপ্তানি করি, এর মধ্যে হচ্ছে তৈরি পোশাকের আবার ধরন আছে, টি শার্ট, জিন্স, আর অনেক কিছু টাইপস আছে, ওইগুলো আমরা নাই জানলাম। তারপর হিমায়িত চিংড়ি, ঔষধ, আমাদের প্রচুর ঔষধ কোম্পানি আছে, ওরা বিদেশে রপ্তানি করে। তারপর চা, তারপর হচ্ছে চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী, এই সব কিছুই আমরা বিদেশে রপ্তানি করি। তো রপ্তানি করার ফলে আমাদের লাভ হয়েছে কি? আচ্ছা, রপ্তানি করার পর কোন দেশে রপ্তানি করি? আমদানি তো করি বললাম আমরা চীন, তারপর যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, এগুলো থেকে। রপ্তানি করি কোথায়? সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করি, তারপর জার্মানিতে রপ্তানি করি, যুক্তরাজ্যে করি, ফ্রান্সে করি, বেলজিয়াম করি, ইটালি, সব ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি, এই যে যুক্তরাষ্ট্র, আমেরিকা করি, আর পরে সবগুলো ইউরোপ, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, আর কানাডা হচ্ছে একটা আমেরিকার দেশ, জাপান এশিয়ার একটা দেশ। এইসব দেশে আমরা রপ্তানি করে থাকি। আচ্ছা, কি পরিমাণ জিনিসপত্র আমরা রপ্তানি করছি সেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2012-13 থেকে 22-23 অর্থ বছরে আমাদের রপ্তানির তালিকাটা দেখি। 22-23 অর্থ বছরে আমরা 27,027 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছি। 15-16-তে আমরা 34,257 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছি। 16-17-তে 34,656 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছি। 19-20-এ হচ্ছে 44,440 মিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করেছি। 22-23 বছরে আরও বেশি, 55,559 মিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করছি। মানে বিশাল আমাদের রপ্তানি, তার মানে দিন দিন বাড়তেছে। রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে আমাদের তৈরি পোশাক থেকে আসে, এবং প্রধান রপ্তানির গন্তব্য হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র বা আমেরিকা।
আচ্ছা, তাহলে আমরা এই যে রপ্তানি করি এটার তো নিশ্চয়ই আমদানি রপ্তানির গুরুত্ব আছে। গুরুত্বটা কি? বাংলাদেশে বিদেশ থেকে প্রধানত যেসব পণ্যই আমদানি করে যা দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণ করে, আমরা আমদানি কিন্তু এমনিতেই করি না, যেগুলো দরকার সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবে দেশের মধ্যে অভাব দেখা দিবে। আমরা অনেক কিছু আমদানি করতে হয়, যেমন ডাল আমদানি করতে হয়, না হলে তো মানুষ খাইতে পারবে না। তারপর আর তাতে দেশে সামাজিক রাজনৈতিক অস্থিরতা দেখা দিবে যদি বিদেশি পণ্য অনেক কিছু না আসে। তেল না আসলে, যদি জ্বালানি তেল না আসে, তাহলে তো সব কিছুর দাম বেড়ে যাবে, বিদ্যুতের উৎপাদন কমে যাবে, গাড়ি ঘোড়ার দাম বেড়ে যাবে ইত্যাদি। আচ্ছা, তারপর হচ্ছে পৃথিবীর কোনো দেশেই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, আমরা আমদানি করি, তবে যেটা করা লাগবে, তবে এর পাশাপাশি বাংলাদেশে আমাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে, যেটা আমাদেরকে বৈদেশিক মুদ্রা দিচ্ছে। বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচল রাখছে না, এটা আমাদের শিল্পের সম্প্রসারণ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এটার একটা আমদানি রপ্তানির গুরুত্ব। তারপর হচ্ছে আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবো। কাজেই আমরা জনগণকে যত বেশি উৎপাদন কাজে নিয়োজিত করতে পারবো, ততই অর্থনৈতিক স্বনির্ভর হবে, নিজের পায়ে আমরা দাঁড়াতে পারবো। বাংলাদেশকে একটি মধ্যমায়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে এই হচ্ছে অবস্থা। আজকে তোমাদের এই একটা কাজ করবা, এখন বলেছিলাম কাজ নাম্বার 1, বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটা তালিকা তৈরি করবা। এখন পজ করে সেটা লিখবা, পরে আগের স্লাইডগুলোতে আছে। আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখো। এই যে আমরা দেখাইলাম যে আমদানি রপ্তানির ফলে আমাদের কি গুরুত্ব পাচ্ছে না, তাহলে এটা করার ফলে আমরা পরের ক্লাসে অবশ্যই তোমরা দেখাবা এটা, এবং তোমরা লিখেছো কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই পর্যন্ত আজকে থাকলেও, পরের ক্লাসে আমরা নতুন আরেকটা পাঠ শুরু করব এই অধ্যায় থেকে। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।